হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কম্পা একাডেমি। প্রত্যেককে স্বাগত। সবাই কেমন আছো বলো। আজ আমরা আলোচনা করব কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। আমরা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব। তোমরা দেখতে পাচ্ছ আজ 23শে মার্চ 2026। আজকের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স আমরা আজকেই কিন্তু কমপ্লিট করে ফেলবো। এইভাবে আমরা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স তৈরি করব। তোমরা যারা যারা আসন্ন পরীক্ষা দিয়েছো 2025 2026-এর রেলের পরীক্ষা বলো বা এসএসসির পরীক্ষা বলো বা পিএসসির পরীক্ষা বলো, সেখানে দেখতে পাচ্ছ একটা নিউ ট্রেন্ড হচ্ছে কিন্তু সিএ। এই যে কারেন্ট অ্যাফেয়ার্সের যে নিউ ট্রেন্ড দেখতে পাওয়া যাচ্ছে, যে কারেন্ট অ্যাফেয়ার্সের মাধ্যমে কিন্তু র্যাঙ্ক সিলেকশন হচ্ছে। কারণ জিকে কিন্তু বিশেষ করে রেল বা এসএসসির এই পরীক্ষাগুলোতে কিন্তু বিশেষ করে যারা এনটিপিসি দিচ্ছ বা যারা দিয়েছো এএলপি দিয়েছো, গ্রুপ ডি রেলওয়ে গ্রুপ ডি দিয়েছো, এসএসসি দিচ্ছ, তারা দেখতে পাচ্ছ যে এলিমিনেশন এই প্রসেসটা কিন্তু পুরোপুরি কিন্তু ফোকাস করা হচ্ছে কিসের উপরে? কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে। কারণ জিকের মাধ্যমে কিন্তু ছেলে মেয়েদের যতটা বেশি না এলিমিনেট করা যাবে, কারেন্ট অ্যাফেয়ার্সের মাধ্যমে কিন্তু বেশি যাবে। তো আজকে কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্ব কিন্তু সমস্ত সরকারি চাকরির পরীক্ষার ক্ষেত্রে কিন্তু অসীম, যার জন্য আমরা আজকে কারেন্ট অ্যাফেয়ার্স শুরু করতে চলেছি 23শে মার্চ 2026-এ ফোকাস করে ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ 2024-কে ফোকাস করে বিভিন্ন এসএসসির যে বিভিন্ন পরীক্ষাগুলো হয়, এসএসসি এমটিএস, সিএইচএসএল, সিপিও, সিজিএল, এই সমস্ত পরীক্ষাগুলোকে ফোকাস করে রেলওয়ে যে কটা পরীক্ষা হয়, এনটিপিসি, গ্রুপ ডি, এএলপি, ঠিক জুনিয়র ইঞ্জিনিয়ার, এই সমস্ত পরীক্ষাগুলোকে ফোকাস করে এবং পুলিশ এক্সাম, যত পুলিশ এক্সাম হয় সমস্ত পরীক্ষাগুলোকে ফোকাস করে কিন্তু আমরা আজকের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স শুরু করছি। তোমরা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু ডেইলি তৈরি করে ফেলবে, ক্লাসটাকে ভালোভাবে দেখবে এবং এক্সপ্লানেশন দেওয়া আছে সেটাকেও কিন্তু ভালোভাবে দেখবে। চলো আমরা আজকের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু শুরু করছি। প্রথম দেখো কি বলছে, ফার্স্ট কোশ্চেন কি বলছে মন দিয়ে দেখো। ফার্স্ট কোশ্চেন বলছে, দেখো বলছে হুইচ ইন্টারন্যাশনাল ডে অবজার্ভড অন মার্চ 23। এটা 2020 কোন কারণের জন্য হচ্ছে মিস্টেক হয়ে গেছে, 2026 করে নেবে। এটা মার্চ 23 2026 উইথ দ্য থিম অবজার্ভিং টুডে প্রটেক্টিং টুমরো। ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন। এই জাতীয় কোশ্চেন খুব দেয়। এই কোশ্চেনটার মধ্যে অ্যাকচুয়ালি দুটো কোশ্চেন কিন্তু লুকিয়ে আছে। একটা 23শে মার্চ কোন ডেট পালন করা হয় একটা কোশ্চেন, আর একটা কোশ্চেন তার থিম কি। থিম কিন্তু পরীক্ষাতে আসে, ঠিক আছে? তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার আমাদের কি আসবে? ইন্টারন্যাশনাল ডে, কোন ইন্টারন্যাশনাল ডে পালন করা হয়। মনে রাখবে পরপর দুটো। 22শে মার্চ কি কোনটা পালন করা হচ্ছে বলতো? 22 মার্চ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াটার ডে, বিশ্ব জল দিবস। ওয়ার্ল্ড ওয়াটার ডে, প্রত্যেকে মন দিয়ে দেখবে, ওয়ার্ল্ড ওয়াটার ডে, বিশ্ব জল দিবস। অর্থাৎ গতকাল কি গিয়েছে? গতকাল গিয়েছে বিশ্ব জল দিবস। ওকে, আজ কি? আজ 23 মার্চ। আজ কি? আজ হচ্ছে আজকে 23শে মার্চ। আজকে কি? আজকে হচ্ছে ওয়ার্ল্ড, দেখো, মেটেরিওলজিক্যাল ডে। আজকে হচ্ছে ওয়ার্ল্ড মেটেরিওলজিক্যাল ডে, যার থিম কি রাখা হয়েছে? অবজার্ভিং টুডে প্রটেক্টিং টুমরো। আজকে দেখা হচ্ছে, ঠিক আছে, ভবিষ্যৎকে প্রটেক্ট করার জন্য। চলো আমরা একটু এক্সপ্লানেশনটা দেখে নেব। এক্সপ্লানেশন কি বলছে দেখো, দেখো মন দিয়ে দেখো। ওয়ার্ল্ড মেটেরিওলজিক্যাল ডে কমেমোরেটস দ্য, অ্যাকচুয়ালি শুরুটা হয়েছিল 1950 থেকে, প্রথম শুরুটা করা হয়েছিল, এস্টাবলিশমেন্ট করেছিল কে? ডব্লিউএমও। ডব্লিউএমও একটা হচ্ছে একটা অর্গানাইজেশন যেটা ওয়ার্ল্ড মেটেরিওলজিক্যাল কিন্তু যে হচ্ছে ডেকে প্রথম কমেমোরেটস করেছিল। এবং দেখো থিম কি বলা হয়েছে? থিম বলেছে রোল ডাটা প্রোটেক্টিং দ্য এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করার জন্য। দ্য ওয়ার্ল্ড মেটেরিওলজিক্যাল ডে থিম 2026 ইজ অবজার্ভিং টুডে প্রটেক্টিং টুমরো। খুব ইম্পর্টেন্ট থিমটা মনে রাখবে। ফোকাসিং অন দ্য ক্রিটিক্যাল, দেখো, ইম্পর্টেন্স অফ অ্যাকুরেট রিয়েল টাইম ওয়েদার ক্লাইমেট ডেটা
কালেকশন টু সিকিউর দ্য সাস্টেনেবল ফিউচার, সাস্টেনেবল ফিউচারকে সিকিউর করার জন্য, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। সাস্টেনেবল হচ্ছে যে ফিউচারকে, সাস্টেনেবল কিন্তু ফিউচারকে সিকিউর করার জন্য ক্লাইমেট ডেটা, রিয়েল ওয়েদার, যে রিয়েল টাইম ওয়েদার অ্যাকুরেট কিন্তু কতটা কি হচ্ছে কি বৃত্তান্ত, এগুলোকে কিন্তু অবজার্ভ করা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, হোয়াট ইজ দ্যাট মিনিং অফ দ্য টার্ম সাস্টেনেবল? সাস্টেনেবল শব্দটার অর্থ হচ্ছে সাস্টেন থেকে এসছে। সাস্টেন মানে কি? বাঁচিয়ে রাখা। আমি একটু ছোট্ট করে কনসেপ্ট দিয়ে দিচ্ছি। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল কিন্তু আমাদের ইকোনমিক্সে আছে, অর্থাৎ ইন্ডিয়ান ইকোনমিতে আছে, আলাদা করে পড়তে হয়। আমাদের কোথায় আছে? আমাদের ইন্ডিয়ান জিওগ্রাফিতে আছে। সাস্টেনেবল শব্দের অর্থটা কি? সাস্টেনেবল শব্দের অর্থটা হচ্ছে টু সাস্টেন, মানে বাঁচিয়ে রাখা। সাপোজ আমি একটা উদাহরণ দিলেই বুঝতে পারবে সাস্টেনেবল মানে কি, মানে অ্যাকচুয়ালি সাস্টেনেবলের বিষয়টা কি। ধরো আমি বাইক চালাচ্ছি, তা বাইক চালাতে গেলে আমার লাগবে ফুয়েল, পেট্রোল লাগবে। তো পেট্রোলটা হচ্ছে বাঁচিয়ে রাখতে হবে। কিভাবে? দেখো, মনে করো সাপোজ তুমি গাড়ি চালাচ্ছ, তুমি বাড়িতে এসে বাইক বন্ধ করছো না, বাড়িতে এসে গাড়ি স্টার্ট নিউট্রালে করে স্টার্ট করে দেওয়া আছে, বাইরে গাড়ি ওইভাবে স্টার্ট করা আছে। তুমি বলছো কেন আমি টাকা দিয়ে পেট্রোল কিনেছি, আমি পোড়াচ্ছি না, এটা করলে কিন্তু হবে না। তুমি যখন জ্যামে দাঁড়িয়ে থাকবে গাড়িটাকে বন্ধ করে দাও, তুমি যখন বাড়িতে আসবে গাড়িটাকে বন্ধ করে দাও। অতিরিক্ত ফুয়েল পুড়িও না। তেমনি ঠিক বাড়িতে মনে করে এসি চালাচ্ছ, সারাদিন না 24 ঘন্টা চলছে না, কারণ তুমি বলবে কেন আমি তো বিল পে করছি, ডাব্লিউবিএসসি, রিসিএল বা সিএসসি, আমি তো বিল পেমেন্ট করছি, তাহলে আমি কেন চালাবো না? না, তুমি বিল পেমেন্ট করছো ঠিক আছে, কিন্তু তুমি যে সুযোগ সুবিধাটা ভোগ করছো সেটা ভবিষ্যতের জন্য কিছুটা বাঁচিয়ে রাখো, অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্ম যেন তার সেই সুযোগ সুবিধা উপভোগ করতে পারে। এটাকেই বলা হয় সাস্টেনেবল। একটা ছোট্ট লাইন আমি মোটামুটি কনসেপ্টটা বুঝিয়ে দিলাম তোমাদের। ভবিষ্যতের জন্য কিছুটা বাঁচিয়ে রাখা, সাস্টেনেবল কনসেপ্ট থেকে কিন্তু ডব্লিউবিসিএস ইন্টারভিউ কিন্তু কোয়েশ্চেন আসে। ওরা সাস্টেনেবল সম্পর্কে কিন্তু সাস্টেনেবল গোল কী হতে পারে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট কীভাবে হতে পারে, কীভাবে হাউ টু এফেক্ট ইন এনভায়রনমেন্ট, ওরা কিন্তু কোয়েশ্চেন করে, সেভাবে আলাদা করে তৈরি করে যেতে হবে। বুঝতে পেরেছো? মার্চ 2023 হাইলাইট করা হয়েছিল কি মডার্ন, দেখো, ফোরকাস্টিং অ্যান্ড অবজারভেশন সিস্টেম, ঠিক আছে, মিটিগেট ক্লাইমেট রিস্ক। চলো এবার আমরা কি দেখবো? আচ্ছা, আমাদের নেক্সট কি আসবে বলো? নেক্সট কোশ্চেন কি আসবে দেখি। নেক্সট কোশ্চেন হচ্ছে ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন, ভীষণ একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলছে মার্চ 23, এই ডেটটা হচ্ছে এমন একটা ডেট, একটা অভিশপ্ত দিন। 23শে মার্চ একটা অভিশপ্ত দিন, যেদিন 3 জনকে ফাঁসি দেওয়া হয়েছিল। কিসের জন্য? লাহোর কনস্পিরেসি কেস 1931। অ্যাকচুয়ালি এর এফেক্ট কিন্তু আজ থেকে নয়। আমি একটা ছোট করে লাহোর কনস্পিরেসি কেসটা বুঝিয়ে দেবো, এরপর এক্সপ্লেনেশন আছে, তবে একটু বুঝিয়ে দিচ্ছি। যে কোয়েশ্চেনটা বলেছে মার্চের 23 তারিখ মানে আজকে ইন্ডিয়া অবজার্ভস শহীদ দিবস। শহীদ দিবস অর্থাৎ দেখো মার্চের ডে ইন্ডিয়া অবজার্ভ শহীদ দিবস হিসেবে পালন করা হয়। কারণটা কি? ফাঁসি দেওয়া হয়েছিল কোন 3 জন ফ্রিডম ফাইটার, স্বাধীনতা সংগ্রামী ফাঁসি দেওয়া হয়েছিল। ভগৎ সিং, সুখদেব থাপার, দেখো শিবরাম রাজগুরু, চন্দ্রশেখর আজাদ, রামপ্রসাদ বিসমিল, ঠিক আছে, আশফাকুল্লাহ খান, লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক, বিপিন চন্দ্র পাল, আর মঙ্গল পান্ডে, তাতিয়া টোপে অ্যান্ড কুনওয়ার সিং। এদের মধ্যে অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে অপশন এ, খুব ইম্পর্টেন্ট অ্যান্সার। অ্যান্সার হচ্ছে অপশন এ, ভগৎ সিং, সুখদেব থাপার অ্যান্ড রাজগুরু। ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেবের কিন্তু ফাঁসি দেওয়া হয়েছিল আজকের তারিখে। কারণটা হচ্ছে লাহোর কনস্পিরেসি কেস। একটুখানি দেখো আমাদের এখানে এক্সপ্লেনেশন পুরোপুরি ভাবে দেওয়া হয়েছে। লাহোর কনস্পিরেসি কেসটা কি একটু বলে দিই। অ্যাকচুয়ালি লাহোর কনস্পিরেসি কেসে যে এদের 3 জনকে যে ফাঁসি দেওয়া হয়েছিল, এর অ্যাকচুয়ালি এর পূর্বে অনেক কারণ আছে। বিশেষ করে একজন
তার নাম হচ্ছে, দেখো এরা কিসের জন্য, এরা কোথায়, এরা কোন পার্টির সদস্য ছিল, এটা ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি বা মেন্সে অনেকবার কিন্তু এসছে, মনে রাখবে, হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন, খুব ইম্পর্টেন্ট, হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশনের দে, ঠিক আছে, ওয়ার মেম্বার, তারা কিন্তু মেম্বার ছিল। এইবার কি লাহোর কনস্পিরেসি কেসটা অ্যাকচুয়ালি হয়েছে কি, যে লালা লাজপত রায় তাকে কিন্তু মানে অ্যাকচুয়ালি সে সাইমন কমিশনের এগেনস্টে কিন্তু আন্দোলন করছিল। সাইমন কমিশন ইন্ডিয়াতে এসে 1928 এবং তৈরি হয়েছিল 1927 ইংল্যান্ডে। সাইমন কমিশনের এগেনস্টে আন্দোলন করতে গিয়ে লাঠি চার্জ করা হয়েছিল, সেই লাঠির আঘাতে কিন্তু অত্যন্তভাবে জখম হয়ে কিন্তু তিনি মৃত্যুবরণ করেছিলেন। অবশ্যই বরণ বলবো মৃত্যুবরণ, কারণ বীর যারা তারা কিন্তু তাদের কিন্তু মৃত্যু হয় না, তারা মৃত্যুবরণ করে। তো লালা লাজপত রায় মৃত্যুবরণ করেছিল। যে ব্যক্তির লাঠির আঘাতে, তার নাম হচ্ছে স্যান্ড্রাসের লাঠির আঘাতে তিনি হচ্ছে মৃত্যুবরণ করেছিলেন, যে ব্রিটিশ অফিসার, দেখো লেখা আছে স্যান্ডার্সের, জেপি স্যান্ডার্সের লাঠির আঘাতে লালা লাজপত রায় কিন্তু ডেথ হয়েছিল, মৃত্যুবরণ করেছিলেন। যার জন্য সেখান থেকে শুরু হলো, দেখো লেখা আছে ভগৎ সিং অ্যাসোসিয়েট লালা, দেখো ভগৎ সিং কিন্তু অ্যাকচুয়ালি তারপর থেকে কিন্তু ভগৎ সিং কি করলো, সুখদেব রাজগুরু চক্রান্ত করলো, স্যান্ড্রাসকে হত্যা করার চক্রান্ত করলো, এবং তারপরে কি হলো, তারপরে তারা ধরা পড়লো এবং সম্ভবত তাদের ফাঁসিকে রোধ করে দেওয়া হচ্ছিল। তাদের অ্যাকচুয়ালি ফাঁসির ডেট ছিল মার্চের 24 তারিখ, কিন্তু যেহেতু তাদের ফাঁসিকে রোধ করে দেওয়া হচ্ছিল, তার জন্য আরো একদিন আগে গিয়ে, মানে 23 তারিখে গিয়ে কিন্তু তাদের ফাঁসি দিয়ে দেওয়া হয়েছিল। এই হচ্ছে অ্যাকচুয়ালি চক্রান্ত। দেখো শহীদ দিবস পালন করা হচ্ছে 1931 সাল, যেখানে ভগৎ সিং, থাপার এবং রাজগুরু, সুখদেব এবং রাজগুরু এর কিন্তু ব্রিটিশ গভর্নমেন্ট ফাঁসি দিয়েছিল ইন দ্য কেস দ্যাট ইজ লাহোর কনস্পিরেসি কেস। এটাকেই আমরা বলবো লাহোর কনস্পিরেসি কেস। বুঝতে পেরেছো? বাস, চলো এবার আমরা দেখবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলছে, ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রিসেন্টলি অ্যানাউন্সড এ 5-day extension to a deadline regarding which strategic maritime, দেখো চোখ পয়েন্ট খুব ইম্পর্টেন্ট যেটা দেখতে হবে, ডোনাল্ড ট্রাম্প কিন্তু একটা 5 দিনের কিন্তু একটা ডেডলাইন বেঁধে দিয়েছে কোন ইন্টারন্যাশনাল কিন্তু হচ্ছে মেরিটাইম, দেখো এর ক্ষেত্রে কোন ক্যানালের ক্ষেত্রে, দেখো সুয়েজ ক্যানাল, স্ট্রেট অফ মালাক্কা, দেখো স্ট্রেট অফ হরমুজ এবং বাবিল মানদের। দেখো অ্যান্সার কি হবে, স্ট্রেট অফ কিন্তু হরমুজ, অ্যান্সারটা কি হবে স্ট্রেট অফ হরমুজ। জানি এখন বহুত চর্চে মে হ্যাঁ, এখন কিন্তু ইরান এবং ইসরায়েল এবং ইরান ভার্সেস ইসরায়েল আমেরিকার যুদ্ধ কিন্তু চলেই লেগেছে, মানে হচ্ছে লেগেই চলেছে। এর কারণটা কি, কারণটা হচ্ছে স্ট্রেট অফ হরমুজ। স্ট্রেট অফ হরমুজ ইজ দ্য মেইন, মানে অ্যাকচুয়ালি চ্যানেল টু পার্টস দ্য ইন্টারন্যাশনাল অ্যাকচুয়ালি হচ্ছে অয়েল সাপ্লাই। ভালো করে দেখো ছবিটা, দেখো ছবিটা দেখলেই তোমরা বুঝতে পারবে। এই হচ্ছে অ্যাকচুয়ালি ম্যাপ, ঠিক আছে। আসন্ন 2026 কিন্তু আইএস ফিলিংস এর ক্ষেত্রে এখান থেকে কিন্তু ডেফিনেটলি কোশ্চেন আসছে। এটা কি, এটা হচ্ছে ইরান, ভালো করে দেখে রাখো, এটা হচ্ছে ইরান, দেখো এই উপরেরটা হচ্ছে ইরান, এটা পুরোপুরি ভাবে ইরান। আর এখানে দেখো এটা হচ্ছে সৌদি আরব, হচ্ছে সৌদি আরব, এই হচ্ছে রিয়াদ। আর এটা ইউনাইটেড আরব এমিরেটস এর আন্ডারে পড়ছে। আর এটা হচ্ছে ওমান, এটা ওমান। এই যে সাগরটা, এটা নাম হচ্ছে পারস্য সাগর, পার্সিয়ান সি। দেখো দেখো পার্সিয়ান গালফ লেখা আছে, এটা হচ্ছে পারস্য অ্যাকচুয়ালি উপসাগর, এটা হচ্ছে পারস্য উপসাগর। এই যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পারস্য উপসাগর। আর এই যে জায়গাটা, এই যে ব্যাকটা, এই যে ক্যানালটা, এটা হচ্ছে স্ট্রেট অফ হরমুজ, এই ক্যানালটা। দেখো এইবার আমাদের ইন্ডিয়া কি আছে, এই পাকিস্তান, এই আমাদের ইন্ডিয়া, এখান থেকে আমাদের মোটামুটি ইন্ডিয়া শুরু হয়ে যাচ্ছে। এইবার কি, যখন তেলবাহী জাহাজগুলো কি করে, যারা যদি তুমি সৌদি আরব থেকে তেল কেনো, ইরাক থেকে তেল কেনো, ইরান থেকে তেল কেনো, তাহলে এইভাবে কিন্তু তেলবাহী জাহাজটা ক্রস করে ওরা স্ট্রেট অফ হরমুজ ক্রস করে কোথায় যায়, স্ট্রেট অফ হরমুজ ক্রস করে কিন্তু ওরা ইন্ডিয়াতে আসে, ঠিক আছে। আরো যে সমস্ত কান্ট্রিগুলো আছে, বিশেষ করে যারা সাউথ এশিয়ান কান্ট্রি এগুলো আছে, সেগুলো সেখানে যায় সমস্ত, কারণ এই রাস্তা দিয়ে কিন্তু তেলবাহী জাহাজগুলো ক্রস করে। বিশেষ করে ইরান এবং ইসরায়েলের এই যে যুদ্ধ, ইরান ইসরায়েল এবং আমেরিকার এই যে যুদ্ধ, এই যুদ্ধে কিন্তু এই রাস্তাটা কিন্তু এই রাস্তাটাকে ব্লক করে দেওয়া হয়েছে, অর্থাৎ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এই রাস্তাকে বন্ধ করার অর্থ
কি এই রাস্তাকে বন্ধ করার অর্থ কিন্তু তেলবাহী জাহাজগুলো আর ক্রস করতে পারবে না। যে সমস্যায় ভুগছে আজকে বাংলাদেশ অনুমতি পায়নি, যে সমস্যায় ভুগছে আজকে পাকিস্তানও কিন্তু অনুমতি পায়নি, কিন্তু ভারতবর্ষ তার কূটনৈতিক পরিকল্পনা এবং রাষ্ট্রবাদী নীতি এবং মানব কল্যাণ নীতির জন্য কিন্তু আজকে ভারতবর্ষ সমগ্র বিশ্বের কাছে, নট অনলি ইরান বাট অলসো সমগ্র বিশ্বের কাছে কিন্তু ভারতবর্ষের আজকে স্ট্যাটাস আজকে এমন জায়গায় যে ভারতবর্ষ কিন্তু স্টেট অফ হরমুজ কিন্তু ওপেন ফর ইন্ডিয়ার ক্ষেত্রে ওপেন করে দেওয়া হয়েছে রিসেন্ট গতকালকে, অর্থাৎ 22 তারিখ ঢুকেছে পুষ্পক, 22 তারিখ ঢুকেছে কে পরিমল। এই দুটো জাহাজ কিন্তু স্টেট অফ হরমুজ ক্রস করে কিন্তু অপরিশোধিত তেল অর্থাৎ ক্রুড অয়েল কিন্তু ইন্ডিয়াতে এন্ট্রি নিয়েছে। কোথায়? গুজরাটে। অর্থাৎ কি দুটো জাহাজের নাম মনে রাখবে, পুষ্পক এবং পরিমল। এই দুটো জাহাজ মার্চের 22 তারিখ কিন্তু হরমুজ প্রণালী কিন্তু ক্রস করে সোজা ইন্ডিয়াতে এসেছে। এই হচ্ছে আমাদের রাষ্ট্রবাদের নীতি, এই হচ্ছে আমাদের সম্পূর্ণ বিষয়, যেখানে যে ভারতবর্ষ মানবতার দেশ, যে ভারতবর্ষ মানব কল্যাণের দেশ, সবসময়ের জন্য ভারতবর্ষ কিন্তু কখনো যুদ্ধের ক্ষেত্রে ভারতবর্ষ কখনো যুদ্ধকে কিন্তু প্রমোট করে না, ভারতবর্ষ সবসময় প্রমোট করে মানবতাকে। ঠিক আছে, যার জন্য চিন্তা করে দেখো আজকে এতগুলো মুসলিম কান্ট্রি, ইরান বলো, সৌদি আরব বলো, আজকে ওমান বলো, ইরাক বলো, হোয়াট ইজ দ্য স্ট্যাটাস অফ ইন্ডিয়ার স্ট্যাটাসটা কি একটু চিন্তা করে দেখো। সমস্ত বিশেষ করে মিশর বলো, এতগুলো মুসলিম কান্ট্রি, কিন্তু আজকে আমাদের প্রাইম মিনিস্টারের স্ট্যাটাসকে প্রত্যেকটা মুসলিম কান্ট্রিতে, ঠিক আছে, তাকে কিন্তু মাথায় করে রাখে। ঠিক আছে, এই হচ্ছে এই জায়গাটা আমাদের ভালোভাবে দেখতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি এক একে প্রত্যেকটা জায়গার কিন্তু সম্মান তিনি পাচ্ছেন। মিশরে পাচ্ছেন, খুব ইম্পর্টেন্ট, সৌদি আরবে পাচ্ছেন, ওমানে পাচ্ছেন। ঠিক আছে, চলো এবার দেখো, দ্য স্ট্রেট অফ হরমুজ ইজ ক্রিটিক্যাল অয়েল ট্রানজিট পয়েন্ট, টেনশনস বিটুইন দ্য ইউএস অ্যান্ড ইরান লেড বাই থ্রেট দ্য ক্লোজার এফেক্টিং গ্লোবাল এনার্জি প্রাইসেস। ঠিক আছে, অবশ্যই গ্লোবাল এনার্জি প্রাইসেস বাড়বে, কারণ এই পথটাকে যদি বন্ধ করে দেয় ইরান, তাহলে কিন্তু সবার জন্য কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন কি, which Indian state is set to host the Khelo India Tribal Games 2026? এই জাতীয় কোশ্চেন কিন্তু WBCS কিন্তু খুব দেয়, WBCS খুব দেয়। রেলে তুমি যদি রেলে যাও, রেলে গেলেই দেখবে খুব কমন এই জাতীয় কোশ্চেন, দেখবে খুব কমন। এই যে গেমস থেকে কোশ্চেন কিন্তু খুব কমন আসে। ঠিক আছে, বলছি কোন স্টেট হোস্ট করছে খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেম 2026 মার্চ 2025, অর্থাৎ আগামী পরশু দিন থেকে যে খেলা শুরু হচ্ছে। খেলো ইন্ডিয়া গেমস নয়, খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেম, মাইন্ডেড ট্রাইবাল গেম, ট্রাইবালদের গেম, তাদের বিকাশ, তাদের ডেভেলপমেন্ট, ঠিক আছে, তাদের যে সার্বিক বিকাশের ক্ষেত্রে বিকাশকে কিন্তু এনহ্যান্স করার জন্য কিন্তু যে গেম, সেই গেম হচ্ছে খেলো ইন্ডিয়া গেমের হোস্ট কান্ট্রি মনে রাখতে হবে ছত্তিশগড়, খুব ইম্পর্টেন্ট, ছত্তিশগড় হচ্ছে হোস্ট কান্ট্রি। চলো দেখা যাক, এবার দেখো আগে আমরা গেম সম্পর্কে দেখে নেব, অবশ্যই আমাদেরকে দেখতে হবে। দেখো খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেম 2026 হোস্ট কান্ট্রি কি? ছত্তিশগড়ের কি? ছত্তিশগড়ের হচ্ছে রায়পুর। ঠিক আছে, রায়পুর দেখো, জগদ্দলপুর দেখো, রায়পুর, জগদ্দলপুর এবং কি সুরগুজা, তিনটি জায়গার নাম মনে রাখবে, রায়পুর, জগদ্দলপুর এবং সুরগুজা। মার্চের 25 তারিখ থেকে মোটামুটি স্টার্টিং হচ্ছে। ফোকাস করা হচ্ছে কিসের জন্য? ইন্ডিজেনাস ট্যালেন্ট অ্যান্ড কালচারকে কিন্তু ফোকাস করা হচ্ছে। ইন্ডিজেনাস মিন্স কি? দ্য ইন্ডিজেনাস টার্ম ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ the tribal group in India, actually the primitive society, how to develop in India. Actually we actually accepted in India, the Indian government actually now accepted the approach of GS Ghurye. ঠিক আছে, in the time already we have seen in the time, সেই সময়টা কিন্তু আমরা দেখেছিলাম হচ্ছে বিফোর 2014 আগে আমরা দেখেছিলাম যে ইন্ডিয়ান গভর্নমেন্ট, ঠিক আছে, দ্যাট ইজ হচ্ছে কংগ্রেস গভর্নমেন্ট অ্যাকসেপ্টেড দ্য অ্যাপ্রোচ অফ এলুইনের অ্যাপ্রোচকে তিনি গ্রহণ করেছিল। বাট এখন দেখছি আমরা হচ্ছে জিএস ঘুরে, গোবিন্দ সদাশিব ঘুরের অ্যাপ্রোচকে আমাদের বিজেপি গভর্নমেন্ট কিন্তু অ্যাপ্রোচ করেছে, যার জন্য তার সবচেয়ে বড় প্রকৃষ্ট উদাহরণ কি? আমাদের রাষ্ট্রপতি একজন ট্রাইবাল লেডি। এর জন্য আমরা অবশ্যই গর্বিত, কারণ ট্রাইবালরা ইজ দ্য ইন্টিগ্রাল পার্ট অফ ইন্ডিয়া, তারা আমাদের অবিচ্ছেদ্য অংশ। ঠিক আছে, তাদেরকে আমরা কখনো বাদ দিতে পারি না।
অ্যাকচুয়ালি দ্য অ্যাপ্রোচ অফ গোবিন্দ সদাশিব ঘুরিয়ে দ্যাট ইজ হচ্ছে অ্যাকসেপ্টেড দ্য কনসেপ্ট ওয়াজ অ্যাকসেপ্টেড বাই ইন্ডিয়ান গভর্নমেন্ট আফটার 2014। ওকে, দেখো দ্য ইভেন্ট ফিচার 7 কম্পারেটিভ, দেখো আচ্ছা তার আগে দেখে নাও এখানে সব ডিটেলস দেওয়া আছে। হোস্ট স্টেট হচ্ছে ছত্তিশগড়, ডেটস কি দেখো মার্চ 2026, ঠিক আছে, মার্চের 25 তারিখ থেকে মোটামুটি শুরু হচ্ছে বলেই দিয়েছে। পার্টিসিপেন্টস অ্যারাউন্ড দ্য দেখো 3700 জন মতো পার্টিসিপেন্ট হচ্ছে তারা করছে, তারা পার্টিসিপেট করছে। আচ্ছা অ্যাথলেটস আছে, কোচেস আছে, অফিসিয়ালস আছে এবং বিভিন্ন স্টেট থেকে, ঠিক আছে। আচ্ছা এবার দেখো মাস্কট কি দেখো মোরবি। আচ্ছা স্পোর্টসের টোটাল 9টা স্পোর্টস আছে, দুটো আছে কম্পিটিটিভ স্পোর্টস আছে, দুটো কোন কোন খেলা ফুটবল, হকি, অ্যাথলেটিক, দেখো আর্চারি, দেখো সুইমিং, ওয়েট লিফটিং, ঠিক আছে, রেসলিং এগুলো আছে। আর দুটো আছে দেখো ডিমনস্ট্রেশন হচ্ছে স্পোর্টস আছে, একটার নাম কি, একটা নাম হচ্ছে কবাডি, একটা নাম হচ্ছে কি, একটা নাম হচ্ছে মালাখাম, এই দুটো কিন্তু আছে। আর সবচেয়ে বড় কথা যে ডাব্লিউবিসিএস মেন্স বা আইএস যেটা যেটা জাতীয় কোশ্চেন আইএস প্রিলিমিনারি, এই যে খেলাটা আসে কোন মিনিস্ট্রির আন্ডারে, মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া। এইটা কিন্তু খুব লাগবে, মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া, ঠিক আছে, যেটা ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন ছত্তিশগড় স্টেট হচ্ছে কমিটি কিন্তু যে খেলাটা পুরোপুরিভাবে পরিচালনা করবে। কি বুঝতে বলো, এই জায়গাটাকে কিন্তু তোমাদেরকে একটুখানি নোট ডাউন করে নিতে হবে, বুঝতে পেরেছো? চলো নেক্সট কোশ্চেন আমরা দেখবো কি, দ্য স্পোর্টস ওয়ার্ল্ড। দেখো নেক্সট কোশ্চেনটা দেখো, ইন দ্য স্পোর্টস ওয়ার্ল্ড হুইচ বাস্কেটবল লেজেন্ড রিসেন্টলি ব্রোক দ্য এনবিএ রেকর্ড। এনবিএ রেকর্ড ভেঙেছে কোন বাস্কেটবল খেলোয়াড়, ঠিক আছে। মোস্ট রেগুলার সিজন গেমস প্লেড, ঠিক আছে, 1612টা কিন্তু গেম খেলেছে, ভালো করে ভাবো। এর মধ্যে কে এর মধ্যে হচ্ছে লিবন জেমস, খুব ইম্পর্টেন্ট লেজেন্ডারি প্লেয়ার লিবন জেমস। চলো আমরা দেখে নিই কি বলছে। দেখো বলছে লিবন জেমস দেখো সারপাস দ্য রেকর্ড মোস্ট এনবিএ গেমস প্লেড ডিউরিং দেখো ম্যাচ আপ বিটুইন দ্য এলএ লেকার্স অ্যান্ড দেখো রোনাল্ডো ম্যাজিক। এদের কিন্তু রেকর্ডকে কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু ভেঙে ফেলেছেন তিনি, ঠিক আছে। নেক্সট আমরা কি দেখবো, 6 নম্বর প্রশ্ন, হুইচ ইন্ডিয়ান মিনিস্ট্রি রিসেন্টলি লঞ্চ প্রারাম 2026 নেশন ওয়াইড ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। এটা দেখেই তো বলে দেওয়া যায় ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট কোন মিনিস্ট্রির আওতায় আছে বলো। মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স একদমই না, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স একদমই না, মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি একদমই না। তার অ্যান্সার কি হবে, মিনিস্ট্রি অফ ফিনান্স। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট অ্যাওয়ারনেস এটা দেখেও তো হচ্ছে মিনিস্ট্রি অফ ফিনান্স আমরা বলতে পারি, যেটা নাম হচ্ছে প্রারাম 2026। এটা খুব ইম্পর্টেন্ট একটা ন্যাশনাল কিন্তু স্কিমস, মন দিয়ে দেখতে হবে। চলো দেখো ইনি আমাদের ফিনান্স মিনিস্টার নির্মলা সীতারামন, ঠিক আছে। প্রারাম 2026 রিসেন্টলি ইউনিয়ন মিনিস্টার ফর ফিনান্স নির্মলা সীতারামন লঞ্চড দ্য প্রারাম 2026 ইনিশিয়েটিভ। প্রারাম এর ফুল ফর্ম কি, পলিসি রিফর্ম এন্ড রেসপন্সিবল অ্যাকশন ফর মিশন বিকশিত ভারত, ঠিক আছে, এ নেশন ওয়াইড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ইন ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2025, ঠিক আছে। ইট হ্যাজ বিন ডিজাইনড অ্যাজ এক্সটেন্সিভ মাল্টি চ্যানেল ইনিশিয়েটিভ, ঠিক আছে, স্প্যানিং পয়েন্ট টেলিভিশন, রেডিও, আউটডোর, ঠিক আছে, অ্যাডভার্টাইজিং, ডিজিটাল প্ল্যাটফর্ম অ্যান্ড সোশ্যাল মিডিয়া। ইট এইমড অ্যাট দেখো familiarizing citizen the provision of Income Tax Act 2025 set to come into the effect from April 2026 থেকে কিন্তু পুরোপুরিভাবে কেম ইনটু ফোর্স, অর্থাৎ পুরোপুরিভাবে কিন্তু চালু হয়ে যাচ্ছে স্কিমটা, ঠিক আছে। চলো নেক্সট 7 নম্বর কোশ্চেন আমাদের, মার্চের 22 তারিখ অর্থাৎ আজকে 23 তারিখ, গতকালকে মার্চের 22 তারিখ প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী বিকেম দ্য লংগেস্ট সার্ভিং হেড ইন ইলেক্টেড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে। আচ্ছা সারপাসিং হুইচ ফর্মাল লিডার, কোন লিডারের কিন্তু রেকর্ড ভেঙে দিয়ে সবচেয়ে বেশি দিন কিন্তু ক্ষমতা ভোগ করছেন, মানে অ্যাজ এ প্রাইম মিনিস্টার প্লাস অ্যাজ এ
চিফ মিনিস্টার, টোটালটা কিন্তু যোগ করতে হবে, নট অনলি প্রাইম মিনিস্টার। প্রাইম মিনিস্টার তো 2014, তাহলে আমাদের মুখ্যমন্ত্রী তো 2011, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের চিফ মিনিস্টার। তাহলে এখানে ভালো করে দেখতে হবে জিনিসটা যে চিফ মিনিস্টার প্রাইম মিনিস্টার ডিউরেশন কার রেকর্ড ভাঙলো? পবন কুমার চ্যাম্পলিন। মন দিয়ে দেখতে হবে, পবন কুমার কিন্তু চ্যাম্পলিন, ঠিক আছে। দেখো পবন কুমার চ্যাম্পলিন মার্চ 2022 মিস্টার নরেন্দ্র মোদী কমপ্লিটেড 8,931 দিন, 8,931 দিন as a head of government including the tenure of Gujarat chief minister and prime minister। বললাম গুজরাটের চিফ মিনিস্টারের টাইমিং পিরিয়ডে যোগ করতে হবে, প্লাস প্রাইম মিনিস্টার তিনি হয়েছেন, দুটো প্রাইম মিনিস্টার যোগ করে 8,931 দিন তিনি কিন্তু ক্ষমতা ভোগ করছেন। পবন কুমার চ্যাম্পলিন কিন্তু এর আগে তার রেকর্ড ছিল 8,930 দিন, তার রেকর্ড কিন্তু ভদ্রলোক ভেঙে ফেলে। এই যে পবন কুমার চ্যাম্পলিন, এনার রেকর্ড কিন্তু পুরোপুরিভাবে ভেঙে ফেললো কে? নরেন্দ্র দামোদর দাস মোদী, ঠিক আছে। দিস মেড হিম দ্য লংগেস্ট সার্ভিং ইলেক্টেড হেড অফ দ্য গভর্নমেন্ট অফ দ্য ইন্ডিয়া রেসপেক্টেড। চলো আচ্ছা, এবার আমরা কি দেখবো? এটা আমরা দেখে নিলাম। এবার আমরা কি দেখবো? এবার আমরা দেখবো পার্সি নিউ ইয়ার নবরোজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পার্সি নিউ ইয়ার নবরোজ সেলিব্রেটেড অন 21 মার্চ 2026। 21 মার্চ 2026 যে পার্সি নিউ ইয়ার নবরোজ পালন হয়েছে, ঠিক আছে, সেটা অ্যাকচুয়ালি কোন ক্যালেন্ডার? খুব ইম্পর্টেন্ট। এটা গ্রেগরিয়ান ক্যালেন্ডার, ইসলামিক ক্যালেন্ডার, ইরানিয়ান ক্যালেন্ডার, নাকি বলো বিক্রম সম্বত? অবশ্যই কিন্তু ইরানিয়ান ক্যালেন্ডার বা পার্সিয়ান ক্যালেন্ডারে কিন্তু নবরোজ অর্থাৎ নতুন বছর এর যে শুরু নবরোজ, সেই নবরোজ কিন্তু 21 মার্চ থেকে কিন্তু পালন করা হয়েছে। সেটা কি? সেটা হচ্ছে ইরানিয়ান কিন্তু ক্যালেন্ডার। মন দিয়ে দেখতে হবে। দেখো ইরানিয়ান ক্যালেন্ডার, ইরানিয়ান বা পার্সিয়ান ক্যালেন্ডার নবরোজ ইজ সেলিব্রেটেড অন, খুব ইম্পর্টেন্ট, সেলিব্রেটেড করা হয়েছে। অ্যাকচুয়ালি ইটস ট্র্যাডিশন ইজ, দেখো খুব ইম্পর্টেন্ট, দেখো জেরোস্ট্রিয়ান ট্র্যাডিশন মনে রাখতে হবে, সিম্বলাইজিং দ্য রিনিউয়াল, প্রসপারিটি অ্যান্ড নিউ বিগিনিং, নতুন করে শুরু করা। ট্র্যাডিশনটা মনে রাখবে, ইরানিয়ান বা পার্সিয়ান ট্র্যাডিশন, পার্সিয়ান যে ক্যালেন্ডারের ট্র্যাডিশনটা কি? দেখো জেরোস্ট্রিয়ান কিন্তু ট্র্যাডিশনকে ওরা ফলো করে, ঠিক আছে অ্যাকচুয়ালি। চলো নেক্সট আমরা কি দেখবো? থ্যাংক ইউ। আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের আজকের দিনের পুরোপুরি আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সটা আমরা কমপ্লিট করে ফেলেছি। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। হ্যাঁ, তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের সিরিজের সঙ্গে জুড়ে থেকো। আমরা প্রত্যেক দিন, আজ থেকে ডেলি আমরা প্রত্যেক দিন কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব, আলোচনা করব অবশ্যই। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।